আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির এই স্পেশাল পর্যালোচনায়। প্রিয় দর্শক, আমাদের আজকের বিষয় হচ্ছে ট্রাইব্যুনালে ভয়াবহ কলহ, অনিশ্চয়তায় গণহত্যার বিচার। প্রিয় দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলামকে অপসারণের পর নানা ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এই গুঞ্জনও আমরা শুনতে পাচ্ছি যে এর মধ্য দিয়ে বিচার বন্ধের একটা অদৃশ্য উদ্যোগ নেওয়া হয়েছে। আসলে কি তাই? এরকম সন্দেহ যখন বিস্তৃত হচ্ছে, তখন আমরা ভারতীয় গণমাধ্যমে দেখছি তাজুলকে অপসারণ করায় ব্যাপক উচ্ছ্বাস। এর মধ্য দিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে যে মৃত্যুদণ্ডের রায় হয়েছে, সেটা রহিত হবে বলেও ভারতের উল্লেখযোগ্য মিডিয়াতে আলোচনা হচ্ছে এবং নানা ধরনের পর্যালোচনা তৈরি করা হচ্ছে। তার বাইরে আওয়ামী লীগের বিদেশে অবস্থানরত নেতাকর্মীরাও বলছেন যে, এটা এই সরকার একটা ভালো কাজ করেছে। এর মধ্য দিয়ে ন্যায্য বিচার পাবে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা থেকে তারা খালাস পাবেন। তো তাহলে তাজুল ইসলামকে অপসারণের মধ্য দিয়ে ভারতীয় মিডিয়া এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে এই উচ্ছ্বাসের কারণ কি? মূল মর্মার্থ কি? অন্তরালে বা গোপন কোনো বিষয় আছে কিনা? আমি বলতে পারব না। কারণ আমি গোপন সেইসব ঘটনা জানি না বা তথ্য আমার কাছে নেই। তো যাই হোক, কিন্তু এগুলোই হচ্ছে চরম বাস্তব ঘটনা যে তাজুল অপসারণে মোটা দাগে আওয়ামী লীগ বলয় এখন উচ্ছ্বাস, আনন্দে ভাসছে। অন্যদিকে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমে ভয়াবহ কলহ, অন্তর্দ্বন্দ্ব এবং সংঘাত দেখতে পাচ্ছি। এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে অভিযোগ শানিত করছে। ফলে এই বিচারে সরকারের পক্ষ হয়ে যারা গণহত্যার নানা ধরনের তথ্য উপাত্ত সংগ্রহ করে আদালতে উপস্থাপন করবেন, তাদের মধ্যেই যদি এইরকম সমন্বয়হীনতা এবং পারস্পরিক দোষারোপ চলতে থাকে, তাহলে বিচার কাজ যে স্লথ হবে, ধীর গতির হবে এবং এই বিচারে যা তথ্য প্রমাণ সংগ্রহ করা প্রয়োজন তাতে ঘাটতি দেখা যাবে। দেখুন, অ্যাডভোকেট তাজুল ইসলামকে অপসারণের পর তাজুল ইসলামের বিরুদ্ধে একজন প্রসিকিউটর, তার নাম এবিএম সুলতান মাহমুদ, তিনি অভিযোগ তুললেন যে তাজুল ইসলাম অর্থ তসরুপ করেছেন বা অর্থ কেলেঙ্কারিতে জড়িয়েছেন দায়িত্ব পালন কালে। তাজুল ইসলামের সঙ্গে আমরা গাজী মনোয়ার হোসেন তামিমের নামটিও আসতে দেখলাম। গাজী মনোয়ার হোসেন তামিম ডেপুটি অ্যাটর্নি জেনারেলের মর্যাদায় ট্রাইব্যুনালের প্রসিকিউটর। তো এরপর আবার আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন শাহের তাজুল ইসলামের একটি সাক্ষাৎকার নেন এবং এই সাক্ষাৎকারের মধ্য দিয়ে এবিএম সুলতান মাহমুদের বিরুদ্ধে তাজুল ইসলামের যে অভিযোগ সেগুলো উপস্থাপন করে এটা বুঝাতে যান যে তাজুল ইসলামের কোনো দায় ছিল না বা তিনি দুর্নীতি সংশ্লিষ্ট নন। এখন যেটা হয়েছে যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কেবলমাত্র চিফ প্রসিকিউটরকে পরিবর্তন করা হয়েছে। কিন্তু আগের সব প্রসিকিউটর থেকে গেছেন। এর মধ্যে অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় ২ জন রয়েছেন। এর মধ্যে একজন হচ্ছেন মিজানুল ইসলাম। তিনি জামাত নেতাদের পক্ষের আইনজীবী ছিলেন যখন তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচার করা হয় সেই সময়ে। আবার ডেপুটি অ্যাটর্নি জেনারেলের মর্যাদায় গাজী মনোয়ার হোসেন তামিম আছেন, যিনি তাজুল ইসলামের খুব ঘনিষ্ঠ বলেও অনেকে চিহ্নিত করতে চান। তো যেহেতু আগের সবাই এখনো বহাল তবিয়তে আছেন তাজুল ইসলাম ছাড়া, তো এই আগের অংশটির মধ্যেই দুটো গ্রুপ হয়ে গেছে। একটি গ্রুপ আরেকটি গ্রুপের বিরুদ্ধে নানা ধরনের কুৎসা, বদনাম, গুজব, গুঞ্জন এবং অভিযোগ শানিত করছে। কার অভিযোগ সঠিক, কার অভিযোগ মিথ্যা, এটা পরের বিষয়। মূল বিষয় হচ্ছে যে এই ট্রাইব্যুনালের বিচার কাজ এখন স্বাভাবিক গতিতে চলবে কিনা। যদিও নতুন প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম তিনি বলেছেন যে আগের ধারাবাহিকতা রক্ষিত হবে বা আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান তিনিও একটা প্রতিশ্রুতি দিয়েছেন যে বিচার থামবে না, বিচার তার নিজস্ব গতিতে এগিয়ে যাবে। কিন্তু ওই যে ভারতীয় মিডিয়ার উচ্ছ্বাস বা আওয়ামী লীগের নেতাকর্মীর মধ্যে স্বস্তি দেখছি তাজুল ইসলামের অপসারণে, তাহলে অন্তরালে কি কিছু ঘটলো? বিচারকে শ্লথ করে দেবার জন্যে? আবার ভেতরে যে অন্তর্দ্বন্দ্ব ছড়িয়ে পড়েছে, এটা যদি স্তিমিত না হয় বা একটা সুরাহা না হয়, তাহলে সেটিও
বিচারকে ত্বরান্বিত করতে প্রতিবন্ধক হিসেবে কাজ করবে। দেখুন কি কি অভিযোগ এসেছে। একটা হচ্ছে অর্থ আত্মসাতের অভিযোগ। আরেকটি অভিযোগ হচ্ছে যে আসামি পক্ষের কাছ থেকে অর্থ নেয়া হয়েছে। আরেকটি অভিযোগ তথ্য পাচারের। আর অন্য অভিযোগটি হচ্ছে বিচার শ্লথ করে দেয়ার। তো এতগুলো অভিযোগের পরিপ্রেক্ষিতে সাংবাদিকরা যখন অ্যাডভোকেট তাজুল ইসলামকে জিজ্ঞেস করেছেন, তখন তিনি বলেছেন যে প্রসিকিউটরদের উপর আমার কোনো হাত বা প্রভাব ছিল না। কারণ তৎকালীন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি তার পছন্দ মতো প্রসিকিউটর নিয়োগ দিয়েছেন। বাম, ডান, ছাত্র ইউনিয়ন, ছাত্রদল, ছাত্র শিবির সব ঘরানার বা মতাদর্শের ব্যক্তিবর্গ এই টিমে ছিল। সুতরাং এখানে আমার কোনো হাত ছিল না বা প্রভাব ছিল না, এরকম মন্তব্য করেছেন তাজুল ইসলাম। তার বিরুদ্ধে যে অভিযোগগুলো তোলা হয়েছে এর মূল কারণ এবিএম সুলতান মাহমুদের বিরুদ্ধে তিনি অ্যাকশন নিতে আইন মন্ত্রণালয়কে একটি চিঠি লিখেছিলেন, যার কারণে ক্ষুব্ধ হয়েছেন সুলতান মাহমুদ। ফলে তাজুল ইসলাম চলে যাওয়ার মুহূর্তে তিনি এই ধরনের অভিযোগ উঠিয়েছেন। এগুলো হচ্ছে তাজুল ইসলামের পক্ষের ভাষ্য। তো অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে এই ট্রাইব্যুনালে তথ্য পাচারেরও একটা অভিযোগ উঠেছে প্রসিকিউটরদের বিরুদ্ধে। এখন দেখুন ট্রাইব্যুনাল কিন্তু একটা সংবিধান এর আলোকে গঠিত বিধিবদ্ধ প্রতিষ্ঠান। এই ট্রাইব্যুনালের অনেক ক্ষমতা। বিশেষ করে জুলাই আগস্ট গণহত্যার যে বিচার চলছে, এই বিচারে রাঘব বোয়ালদের বিরুদ্ধে মামলা হয়েছে। বেশ কটি রায়ও হয়ে গেছে। এখন এখানে প্রচুর অর্থ লেনদেনের একটা সুযোগ আছে। যদি স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং জবাবদিহিতা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরদের মধ্যে না থাকে, তাহলে ভয়াবহ অনিয়ম যেকোনো মুহূর্তে ঘটতে পারে। যেকোনো প্রসিকিউটর তথ্য পাচার করে আসামিপক্ষকে সুবিধা দিয়ে বড় ধরনের অর্থ লোপাট বা অর্থ আত্মসাৎ করতে পারেন। তো এই জন্যে খুবই সতর্ক থাকা প্রয়োজন। যদি সরকার আন্তরিকভাবে এই বিচারটি চায়, তাহলে আইন মন্ত্রণালয়ের নিবিড় পর্যবেক্ষণ প্রয়োজন। এখন আইন মন্ত্রণালয় কি তাজুল ইসলামের সময়কার অন্যান্য প্রসিকিউটরদের রেখে দেবে? নাকি তাদেরকে বাদ দিয়ে অ্যাডভোকেট আমিনুল ইসলামের নেতৃত্বে নতুন একটা প্রসিকিউশন টিম গড়ে তুলবে? সেটাও আসলে গুরুত্বপূর্ণ বিষয়। তবে এগুলো হয়তো কিছুদিনের মধ্যেই স্পষ্ট হবে। কিন্তু যে আশঙ্কা তৈরি হয়েছে, প্রথমত তাজুল ইসলামকে সরিয়ে দেবার কারণে, দ্বিতীয়ত প্রসিকিউটরদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব এবং কোন্দলের কারণে। এর বাইরে আরেকটি খবর রটেছে, যারা এই বিচার কার্যক্রমটি সরকারের তরফ হয়ে তদারকি করবে, আদালতে উপস্থাপন করবে, তাদের মধ্যেই আওয়ামীপন্থী ২-৩ জন প্রসিকিউটরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এর কারণটি হচ্ছে যেন বিচারটি নিরপেক্ষ হয়। তো প্রসিকিউশন টিম হচ্ছে সরকার পক্ষের প্রতিনিধি। তারা সবসময়ই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পক্ষে থাকার কথা। সেখানে আবার আওয়ামীপন্থী আইনজীবী অন্তর্ভুক্ত করার কারণটা কি? এর দায় কি আসিফ নজরুলের নাকি বর্তমান আইনমন্ত্রী আসাদুজ্জামানের? তা এখনো স্পষ্ট হয়নি। আসাদুজ্জামানের উপর দায় দেওয়া যাবে না। কারণ তিনি এখন পর্যন্ত চিফ প্রসিকিউটর ছাড়া আর কাউকে নিয়োগ দেননি। তো তাহলে দায় নিতে হবে আসিফ নজরুলের। তো যে তথ্যটি উঠে আসছে যে আওয়ামী পন্থীও ২-৪ জন প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে। তাহলে প্রসিকিউটর টিমের যদি এই অবস্থা হয়, তাহলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার ভেতরেও তো নানা ধরনের ঘাপলা ঘাটতি রয়েছে। সেখানে কি অবস্থা? এগুলোরও তো যাচাই বাছাই করা প্রয়োজন। দেখা যাক সময়ই বলে দেবে যে এই গণহত্যার বিচার হবে কিনা। দেখুন এই বিচারের প্রসঙ্গ আসলেই অনেকে অনেক ধরনের কথা বলে এবং একটা পক্ষ মনে করে যে জুলাই আগস্টে কোনো গণহত্যাই হয়নি, বরং একটা বিশৃঙ্খলা তৈরি করেছে বিএনপি জামাতের পক্ষ থেকে। ফলে এই ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে এবং মাঝখানে পড়ে কিছু নিরীহ মানুষ নিহত হয়েছে। সুতরাং এটা বিচার এর আওতায় আনার প্রয়োজন নেই। মানে তাদের চোখে কোনো অপরাধী হয়নি, কেউ মারাই যায়নি। মারা গেলে সেটা নিজেদের কারণেই মারা গেছে। এরকম একটা অবস্থা। তো এখন কথা হলো যে এই বিচারটি কি আসলে সম্পন্ন করতে পারবে এই সরকার? এটা নিয়েও দ্বিধা কেন তৈরি হয়েছে? যে নানা সময়ে বিচার নিয়ে নানা ধরনের অবস্থান দায়িত্বশীলদের পক্ষ থেকে। যে কারণে এই সন্দেহগুলো তৈরি হয়েছে। তবে সরকারের পক্ষ থেকে যদি শক্ত এবং দৃঢ়তার সঙ্গে ঘোষণা দেওয়া হয় যে আমরা ন্যায্যতার সঙ্গে বিচার পরিচালনা করব, যারা দোষী তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনব। আপনারা সবাই জানেন যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গত ১৮ মাসে কয়েকটি রায় হয়েছে। উল্লেখযোগ্য রায় হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে। আর আরেকটি রায় হচ্ছে আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনা। এর বাইরে চানখারপুলের গণহত্যার ঘটনা। তো
এর মধ্যে চানখারপুল এবং আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় কিন্তু আসামি পক্ষ রায়কে ইতিবাচকভাবে দেখেনি। কারণ আসামি পক্ষ যাদেরকে অভিযুক্ত করেছিল তাদের অনেকের বিরুদ্ধে সাজা হয়নি। তো যাই হোক প্রিয় দর্শক, তাহলে সেই সময়ের রায় নিয়েও কিন্তু খোদ আসামি পক্ষের দুঃখিত মানে বাদী পক্ষের একটা আপত্তি আছে। দুঃখিত আমি বাদী পক্ষের কথাই বলতে চাচ্ছিলাম। বাদী পক্ষের একটা ভয়াবহ আপত্তি আছে। তো তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সময়ে বিচার কাজেও যদি বাদী পক্ষ মানে যারা জুলাইয়ের অভ্যুত্থানে ছিলেন, গণহত্যার শিকার হয়েছেন, তাদের পরিবারের পক্ষ থেকে এই ধরনের অভিযোগ তোলা হয়, তাহলে ডালমে কুচকালা কি? মানে প্রসিকিউশন এর মধ্যেই কি কোনো ভূত আছে? শস্যের মধ্যেই কি ভূত? সেটাও এখন পর্যালোচনার সময় এসেছে। কেন যথাযথভাবে ২-১ টি বিচার সম্পন্ন করা গেল না? বিচারের রায় কার্যকর করা গেল না? এটা কিন্তু আমাদের জন্য অবশ্যই খেদ এবং আফসোসের একটি বিষয়। যদি মোহাম্মদ ইউনূসের সরকার ২-১ টি বিচার সম্পূর্ণ করে তার রায় কার্যকর করতে পারত, তাহলে জুলাই আগস্টের পক্ষের জনতা অবশ্যই বেশি সুখী থাকত, সন্তুষ্ট চিত্তে মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ দিতে পারত। দেখা যাক এখন এই সরকার কি করে। ভালো থাকবেন। শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।